আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন কারণ হচ্ছে আমরা লম্বা সংগ্রাম করে নিবন্ধন অর্জন করেছি বললাম এই কারণে যে আমাদেরকে নিবন্ধন না দেওয়ার জন্য যা যা করা হচ্ছিল তার বিরুদ্ধে এবং আমাদের প্রতীক ইস্যু নিয়েও যা যা করেছে ইসি তার বিরুদ্ধে আমাদের যৌক্তিক আইনি এবং নৈতিক অবস্থানের কাছে আসলে ইলেকশন কমিশনের পরাজয় ঘটেছে আমি বলবো। তো সেই জন্য আমি আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের সারা দেশের নেতাকর্মীদের এবং আমাদের কেন্দ্রের যারা এই প্রক্রিয়ার মধ্যে নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় বাংলাদেশের মানুষের বিজয়, যে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত এই রাজনৈতিক দল অর্জন করে গণ অভ্যুত্থানের মতোই তাকে সংগ্রাম করে একটা নিবন্ধন আদায় করতে হয়েছে। এই আনন্দের দিনে আমরা এই ব্যর্থতার পসরা কেন সাজালাম, এইটা হচ্ছে প্রশ্ন হইতে পারে। এখন ব্যর্থতার গল্প আমরা বা ব্যর্থতার দিকে, অতীতের ব্যর্থতার দিকে আমরা এই জন্য ফিরে তাকাতে চাই কারণ ভবিষ্যতে আমরা আর ব্যর্থ হতে চাই না এই জন্য। এবং আজকে 4 নভেম্বর, গতকালকে 3 নভেম্বর গেছে, সামনে 7 নভেম্বর আসছে। মুশফিক বলেছেন, আমাদের অন্যান্য বক্তারা বলেছেন যে বাংলাদেশের সমস্ত কিছুর মতো এখানে যেমন জায়গা জমি, তারপরে অন্যান্য মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে শুরু করে রাজনীতি, সংস্কৃতি, সমস্ত কিছু যেভাবে বিভিন্ন ভাগবাটোয়ারা হয়, এখন আসন ভাগাভাগির কথা শোনা যাচ্ছে, একইভাবে বাংলাদেশের ইতিহাসও কিন্তু বিভক্ত, দলীয় দৃষ্টিকোণ দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের কোনো জাতীয় ইতিহাস নাই এবং এই কারণে আপনি দেখবেন এক দল ক্ষমতায় থাকলে সরকারি ছুটি একদিনে, আরেক দল ক্ষমতায় থাকলে সরকারি ছুটি আরেক দিনে। 7 নভেম্বরকে এক দল দেখে আরেকভাবে, আরেক দল দেখে আরেকভাবে। আমরা এই আয়োজনগুলো করছি এই কারণে যেন আমরা একটা জাতীয় ইতিহাসের জায়গা থেকে এই দিনগুলোকে স্মরণ করতে পারি এবং কেন এগুলো ঘটলো এবং তার পেছনে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি সেটা মোটামুটি এই শিরোনামে স্পষ্ট। যে বিপ্লব ও সংহতি দিবস বলেন আর যাই বলেন, খেয়াল করবেন ঘোষণাপত্র করেছেন তারা একটা, জুলাই ঘোষণাপত্র। আমরাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম, কিন্তু যে ঘোষণাপত্র করেছে এটা দেখার পরে মনে হয়েছে যে যাই হোক, কী মনে হয়েছে আর না বলি, কিন্তু এই ঘোষণাপত্রের মধ্যে এই গণ অভ্যুত্থানকে বলা হচ্ছে গণ আন্দোলন আর বিপ্লব ও সংহতি দিবস। তো বিপ্লব ও সংহতি দিবস মানতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই গণ অভ্যুত্থানকে আপনারা বিপ্লব দূরে থাক গণ আন্দোলনও বলতে চান না, এটা কেমন ধরনের সংকীর্ণতা? যেই গণ অভ্যুত্থানের পরে আপনারা এখন ক্ষমতার এক পা চলে গেছেন বলে অনেকে বলে থাকেন, গুঞ্জন করে থাকেন। এখন আমাদের এটা কেন ঘটে বারবার? কেন বাংলাদেশের ইতিহাসে এইরকম রক্তাক্ত ইতিহাসের মধ্যে আমরা কেন বারবার পড়ে যাই? এইটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। যেটা মুশফিকের আলোচনায় এসেছে যে ইতিহাসের ডাক বা কলিং অফ হিস্ট্রি, এইটা আমাদের রাজনৈতিক দলগুলো, এখানকার শীর্ষ নেতৃবৃন্দ ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ, বিএনপি, কেউ এই ইতিহাসের ডাকগুলো ধরতে পারে নাই। আপনি দেখবেন যে প্রফেসর রাজ্জাক শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটা আফসোস প্রকাশ করেছিলেন যে ইতিহাস তাকে, অবশ্যই আব্দুর রাজ্জাক তার নিজস্ব ভাষায় বলেছেন যে ইতিহাস তাকে স্টেটসম্যান হওয়ার সুযোগ দিয়েছিল, উনি হইতে গেলেন আওয়ামী লীগের একটা আওয়ামী লীগও না, ছাত্রলীগকে উনি বিভক্ত করে ছাত্রলীগের একাংশকে উনি সমর্থন দিয়েছেন, আরেক অংশকে বিদ্রোহী বানিয়েছেন। এবং এই যে বিভক্ত করা, ভাগ করার রাজনীতি, এটা উনি সেনাবাহিনীর মধ্যে ঢুকিয়েছেন এবং এটা উনি সমস্ত জায়গায় ঢুকিয়েছেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে ঢুকিয়েছেন, আমলাতন্ত্রের মধ্যে ঢুকিয়েছেন, দলের মধ্যে ঢুকিয়েছেন। হেন কোনো জায়গা নাই যেখানে ভাগ করা হয় নাই। এবং এটাই হলো বিভক্তি আর গঠন একসাথে থাকতে পারে না। আমরা যে রাষ্ট্র গঠন করতে পারলাম না, এটার কারণ হচ্ছে এই যে আমরা আমাদের এই আওয়ামী লীগ, যারা ওই সময় 1971 সালে মুক্তিযুদ্ধ আসলেই দেশ স্বাধীন হোক এটা চেয়েছিল কিনা, যেটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে, তারা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, পরিস্থিতির মধ্যে পড়ে আর এটার বিকল্প কিছু তারা করতে পারে নাই, যে কারণে তাদের নামটা আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে আছে নানাভাবে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেই কি সবাইকে ইনক্লুড করা দূরে থাক, তারা তো তাদের পুরো দলকেই আসলে ইনক্লুড করতে পারে না। যে কারণে আমি অনেকবার বলেছি যে আওয়ামী লীগের পক্ষে জাতীয় ইতিহাস লেখা দূরে থাক, পরিষ্কারভাবে সুন্দর মতো একটা দলীয় ইতিহাস লেখা সম্ভব না। আওয়ামী লীগের ইতিহাসে মাওলানা ভাসানীকে পাবেন না, আওয়ামী লীগের ইতিহাসে তাজউদ্দিনকে পাবেন না, আওয়ামী লীগের ইতিহাসে সিরাজুল আলম খানকে পাবেন না, এদেরকে পাবেন না। কে আছে? শুধু আছে শেখ মনি আর শেখ মুজিব, আর কেউ নাই। আর এখন তো আওয়ামী লীগ আমলে তো সবচেয়ে বড় ইতিহাস রচনাকারী হয়ে গেছিলেন শেখ হাসিনা নিজে।
তো সেখান থেকে এইটারই একটা 72 সালে তারা যেটা করেছে, যেখান থেকে আমরা এই আলোচনাটাকে অ্যাড্রেস করতে চাই, আমাদের আজকের সংগ্রামের সাথে এটা নিবিড়ভাবে জড়িত, যে যেখানে 72-এর সংবিধানটা তারা যেভাবে একচেটিয়াভাবে গায়ের জোরে একটা অনির্বাচিত পরিষদ দ্বারা গণপরিষদ গঠন করলেন এবং সেই গণপরিষদে এক ব্যক্তিকে একেবারে সংবিধানের ঊর্ধ্বে তারা স্থান দিয়েছেন, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন, এই কথাগুলো আমাদের নেতারা বলেছেন। যে এইটা করার অনিবার্য ফল কি হয়েছে? অনিবার্য ফল হচ্ছে আপনি রাজনীতি করার জন্য সমস্ত রাজনৈতিক দলের যে রাজনীতি করার অধিকার, এই স্পেসটা বন্ধ করে দিয়েছেন, রুদ্ধ করেছেন 72-এর সংবিধানের মধ্য দিয়ে। এবং এইটা যে স্বাভাবিকভাবেই যে প্রতিক্রিয়াটা হবে, এই প্রতিক্রিয়া বন্ধ করার জন্য আপনি দলীয় বাহিনী, রক্ষী বাহিনী বানিয়েছেন, রাষ্ট্রীয় সেনাবাহিনীকে মানে তাদের মর্যাদাকে ভুলুণ্ঠিত করে আপনি রক্ষী বাহিনীর মতো একটা বাহিনী বানিয়েছেন, যে যারাই কথা বলবে তাদেরকে ধরো তক্তা মারো পেরেক। শুধু সেটা না, রক্ষী বাহিনী এখানে অরুণা সেনের বিবৃতি যদি আপনারা পড়েন, যে নির্যাতন, একজন বামপন্থী কমিউনিস্ট নেত্রী ছিলেন, যে নির্যাতন রক্ষী বাহিনী করেছে, এটা পাকিস্তানি সেনাবাহিনীদের নির্যাতনকেও হার মানিয়েছে। এগুলো একেবারে বিভৎস বর্ণনা আছে। তো এই রক্ষী বাহিনী দিয়ে যখন আপনি এভাবে পুরো দেশকে ঠান্ডা করতে চাইলেন, আপনি কি পুরো দেশকে ঠান্ডা করতে পারবেন? দেশকে ঠান্ডা করতে পারেন নাই। তখনই এই অনুমানগুলো করা হয়েছিল, এই আশঙ্কাগুলো প্রকাশ করা হয়েছিল, যেভাবে 72-এর সংবিধানটা আপনারা করলেন এটা ব্যাকল্যাশ করবেই। এবং 73-এর নির্বাচন, প্রফেসর রাজ্জাক বলেছিলেন শেখ মুজিবকে যে আপনি বিরোধী দল গঠন করার সুযোগ দেন, বলছে কেউ আসতে পারবে না। এবং দেখেন 293টা আসনে তারা জিতেছে। সুষ্ঠু নির্বাচন হলে কি হতো আমরা জানি না, কিন্তু 293 আসন পাওয়াটা অস্বাভাবিক। দাউদকান্দি থেকে হেলিকপ্টারে করে ঢাকায় উড়িয়ে এনে ব্যালট বাক্স ওই খন্দকার মোশতাককে জেতানো হয়েছে। ওই যে বলে না, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তো আপনি তো ভাই নিয়ে আসছেন। মুশফিক বললেন না যে 75-এর পরে কারা সরকার গঠন করলো, 15 আগস্টের পরে কারা সরকার গঠন করলো? আওয়ামী লীগের সরকার গঠন করেছে। এবং সেই খন্দকার মোশতাককে তো আপনি নিয়ে আসছেন। এবং এই যে ঘাত প্রতিঘাত, বারবার আমাদের টালমাটাল, আমাদের সেনাবাহিনীকে আন্ডারমাইন করা, যেটা শেখ মুজিবুর রহমান করেছেন, এবং তার ফলে বিক্ষুব্ধ এক অংশ যে ঘটনা 15 আগস্টে ঘটিয়েছেন, নিশ্চয়ই আমরা এটাকে সমর্থন করি না। কারণ যেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করার জিনিস, সেটা তো এইভাবে করলে হয় না। তবু যে ঘটনাটা, এই দুঃখজনক ঘটনাটা ঘটলো, এটাকে আপনি 4র্থ সংশোধনীকে বাদ দিয়ে বুঝতে পারবেন? 75 সালের 25শে জানুয়ারি যে তারা 4র্থ সংশোধনী করলো, যার মধ্য দিয়ে অফিসিয়ালি সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ করে এক দল, এক দেশ, এক নেতা, এক সরকার, এইটা করেছে তারা। এবং করার ফলে অনিবার্য পরিণতি হিসেবে, দুঃখজনক পরিণতি কিন্তু অনিবার্য পরিণতি হিসেবে 15 আগস্ট এসছে। এবং তারপরেই এই ঘটনাবলীর মধ্য থেকে নভেম্বর আসছে, 3 নভেম্বর, 7 নভেম্বর, একটা ভারতপন্থী পক্ষ, আরেকটা দেশপন্থী পক্ষ, যেটাই বলেন। কিন্তু এই যে 3 নভেম্বর, 7 নভেম্বর বারবার ঘটতেছে বা ঘটলো, তারপরে আমরা কি দেশটাকে শান্ত করতে পারলাম? দেশ শান্ত করতে পারি নাই। 7 নভেম্বরের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেছেন এবং তিনি একটা দল গঠন করেছেন, বিএনপি নামক। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় এটাই, যে ইতিহাস যেমন শেখ মুজিবুর রহমানকে স্টেটসম্যানের দায়িত্ব দিয়েছিলেন, তিনি সেটা পালন করতে পারলেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামনেও এই সুযোগ ছিল যে তিনি এই 72 সংবিধানটাকে পুরোপুরি ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটা সংবিধান করবেন, তিনি সে পথে হাঁটছিলেনও। এটা আমরা অনেকবার বলেছি যে 78 সালের 17 এপ্রিল একটা ফরমান জারি করে তিনি বলেছিলেন সামনের নির্বাচন হবে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভার নির্বাচন। তো বিএনপির আজকের নেতৃবৃন্দকে আমরা বলতে চাই, আপনাদের ইতিহাসটা পড়ে দেখেন, এই পথে আপনারা যাচ্ছিলেন, তারপরে কোনো এক অদ্ভুত কারণে আবারও 79 সালে আপনারা সংসদ নির্বাচনের পথে গেলেন, 5ম সংশোধনীর মধ্যে করলেন। এবং 5ম সংশোধনী করার মাধ্যমে কি ঘটলো? 5ম সংশোধনী করার মধ্যে এখন 5ম সংশোধনী তো আসলে অবৈধ। 72 সংবিধানের ভেতরে যদি আপনি থেকে যদি আপনি ওই সংবিধানকে পরিবর্তন করতে চান, এই পরিবর্তন আপনি ধরে রাখতে পারবেন না। এটা কিন্তু আজকেও আমাদের বক্তব্য এটা, এবং এটার সাক্ষাৎ নজির হচ্ছে বিএনপি। কিন্তু বিএনপি ইতিহাস থেকে আসলে এটা বলতেই হবে যে কিছুই শেখে নাই। এবং আরও একটা অদ্ভুত জিনিস, যে বিএনপি এসেছিল বাকশালের অ্যান্টিথিসিস হিসেবে। বাকশাল মানে একদলীয় শাসন, বিএনপি বলেছে বহুদলীয় শাসন। কিন্তু বিএনপির রাজনীতির মধ্যে আপনি বহুদলীয় গণতন্ত্রের কোনো ছিটেফোঁটা দেখবেন না। কেন দেখবেন না? কারণ আপনি দেখেন আজকে তারা চায় যে তাদের প্রতীক অন্যদেরকে দিতে। তো অন্যদেরকে যদি আপনি প্রতীক দেন, ছোট ছোট দল, এটা মানে হচ্ছে আপনি একটা মাৎস্যর ন্যায় কায়েম করতে চান। আপনি ধানের শীষ আসলে গিলে ফেলতে চায় অন্যান্য প্রতীককে। এটা কি বহুদলীয় গণতন্ত্রের সাথে যায়? ফলে এনসিপি আজকে বহুদলীয় গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, যে সমস্ত রাজনৈতিক দল যার যার মার্কায় ইলেকশন করতে হবে। এবং এটা না করলে আপনি আপার হাউসে যে পিআরের কথা আমরা বলেছি সেটাও তো হবে না। আপার হাউসে পিআরের জন্য তো যে দলের, এটা আমাদেরকে অনেক সাংবাদিক আপনারা জিজ্ঞেস করেছেন যে এটার ব্যাপারে আপনাদের মন্তব্যকে, আমি বলেছি যে দলের সারা দেশে 1% ভোট আছে, তারা অন্যের মার্কায় ভোট করতে চাইতে পারে না। যাদের কোনো জনভিত্তি নাই, যারা ওয়ান ম্যান আর্মি,
মিডিয়ার কল্যাণে, ঢাকার কল্যাণে, ঢাকার সিভিল সোসাইটি সহ বিভিন্ন জায়গায় সেলিব্রেটেড হওয়ার কারণে যারা ব্যক্তি হিসেবে বড় হয়ে উঠেছেন, তারা চায় ধানের শীষে ইলেকশন করতে। কারণ তারা নিজের মার্কায় ইলেকশন করলে তারা জানেন যে ওই এলাকার সবচেয়ে যিনি মানে কম শক্তিশালী প্রার্থী তার কাছেও হারবেন। তো এইভাবে করে আসলে আপনারা বহুদলীয় গণতন্ত্র মুখে মুখে লিপ সার্ভিসিং দেন, কিন্তু আপনারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না। বাংলাদেশে এনসিপি বহুদলীয় গণতন্ত্রের পক্ষে কথা বলছে। আমরা বলেছি যে আমরা নতুন দল, এখনও জনগণের পরীক্ষায় আমরা 5 আগস্টে একবার পরীক্ষা দিয়েছি, আবারও আমরা নির্বাচনের মাধ্যমে পরীক্ষা দিতে চাই, কিন্তু আমরা অন্যের মার্কায় কোনো দিনই ইলেকশন করবো না, এটা প্রশ্নই আসে না। আমরা শাপলার জন্য এত ফাইট করলাম কেন? নিজেদের মার্কায় করার জন্য। তো বিএনপিরকে এটা খেয়াল করতে হবে যে বাংলাদেশ ইতিহাসে প্রত্যেকটা বড় বড় বাঁক বদলের বেনিফিশিয়ারি বিএনপি। 75-এর বেনিফিশিয়ারি কারা? বিএনপি। কারণ 75-এর পরেই দল গঠিত হয়েছে। 75 না ঘটলে তো বিএনপির আসতো না, প্রেক্ষাপটই তৈরি হতো না। 90-এর গণঅভ্যুত্থানের বেনিফিশিয়ারি কারা? বিএনপি। তারপর তারা 3 জোটের রূপরেখাকে কীভাবে দুমড়ে মুচড়ে এটাকে নর্দমায় ফেলে দিয়েছে আপনারা সবই জানেন। 96 না, এর আগেও উপনির্বাচনের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে তারা কী করতে যাচ্ছে। মাগুরার যে উপনির্বাচন হয়েছে, ওই উপনির্বাচন যেভাবে তারা কারচুপি করেছে, এর মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে তারা কী করতে চায়। এবং 96 সালে বাংলাদেশি ইলেকট্রাল সিস্টেমকে 90 পরবর্তী সময়ে প্রথমবার আসলে কলঙ্কিত করেছে বিএনপি। এবং এরপরে এই যে 24-এর গণঅভ্যুত্থানের পরে হাউ ইরেসপন্সিবল যে তারা একদিনের মধ্যে সমাবেশ করে বলেছে 3 মাসের মধ্যে নির্বাচন দেন। এই হচ্ছে বিএনপি। এবং তারা এখনও পর্যন্ত এই সংস্কার প্রক্রিয়ায় মুখে মুখে তারা বলে আমরা সংস্কারের জনক, কিন্তু এই পুরো সংস্কার প্রক্রিয়ায় একেবারে বলবো যে মানে এটাকে রুদ্ধ করে রেখেছে এটার পথটা বিএনপি। এবং তারা নোট অফ ডিসেন্টের নামে যে জিনিসটা আনার চেষ্টা করছে, অদ্ভুত জিনিস, তারা বলতে চায় যে তারা জনগণের চেয়েও বড়। আওয়ামী লীগ ছিল করোনার চেয়ে শক্তিশালী, আর বিএনপি হচ্ছে জনগণের চেয়ে বড় নিজেকে মনে করে। কারণ আদারওয়াইজ আপনি কী কারণে কিভাবে মানে জনগণ একটা রায় দিয়ে দেওয়ার পরে সালাউদ্দিন ভাই বলে এসছেন কমিশনে এক কথা, বাইরে এসে বলতেছেন আরেক কথা। কমিশনে তিনি বলেছেন যে জনগণের রায় সার্বভৌম, এখন তিনি আবার বলছেন তার দলের লোকেরা বলছে কিসের গণভোট? আপনারা আমির খসরু সাহেবের কথা শুনেছেন, কিসের গণভোট? গণভোট কিছু নাই, ইলেকশনের দিন হলে হইতে পারে। এইভাবে মানে এটা হওয়া না হওয়া যেন সমান। আর ওনারা এখন বলছেন যে আমরা নোট অফ ডিসেন্টের ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা করব। এটা হচ্ছে পরিষ্কারভাবে তারা কমিশনকে প্রতারণার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আসলে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে চাচ্ছে। আমরা বিএনপিকে বলবো যে এই পথ থেকে আপনারা সরে আসেন, কারণ এই পথ বাংলাদেশের জনগণ কিন্তু বরদাস্ত করবে না। তারা একদিনের মধ্যে না ভোটের ক্যাম্পেইন শুরু করে আবার থামিয়ে দিয়েছে এই কারণেই, তারা বুঝতে পেরেছে যে হাওয়া খারাপ। কারণ না, আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমাদের দলের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে আপনারা না ভোটে ক্যাম্পেইন করেন, তারপরে দেখেন বিপুল ভোটে কিভাবে আপনাদের নিজেদের দলের নেতা কর্মীরা পর্যন্ত হ্যাঁ ভোট দেবে, আপনারা আটকাতে পারবেন না। তো তাদের সম্বিত ফিরেছে এবং তারা না ভোট থেকে সরে এসেছে বলে মনে হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে এই যে একটা নতুন সংবিধান আমরা করতে চাইলাম, এটা বিএনপির কারণে করা গেল না। এটার সবচেয়ে সাফারার কিন্তু বিএনপি হবে অদূর ভবিষ্যতে। কারণ হচ্ছে তারা আজ মনে করছে যে তাদের এক পা ক্ষমতায় পার্লামেন্টে তারা চলে গেছে। এই যে সংকটটা থেকে গেল, গোজামিলগুলো দিয়ে দিয়ে, জোড়াতালিগুলো দিয়ে দিয়ে সামনে আগানো হচ্ছে। সামনে আবারও জেনজি গেছে, জেনজির পরের প্রজন্ম, আরও একটা ওয়েভ আসবেই। এবং সেই ওয়েভ যারা আজকে এই সংস্কার প্রক্রিয়ায় বাধা প্রদান করেছে, যারা দেয়ালের লিখনগুলো মুছে দিয়েছে, তাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ আবারও দেখা যাবে। ফলে সেই সময়ে আপনারা যদি সেটা না চান, এখনও সময় আছে। জুলাই সনদের আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তির ব্যাপারে কোনো ধরনের ছলচাতুরি করবেন না। গণভোট বাধ্যতামূলক। দুটো কথা বলে শেষ করি, এটা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে গণভোট মানে ওই যে যেটা বলে আদেশ, এই আদেশ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ইউনূস সাহেবকেও বুঝতে হবে যে আপনি থাকতে যদি চুপ্পু এই আদেশ দেন, তাহলে এইটা তো আপনার তো থাকার কোনো অর্থ হয় না। আপনি হচ্ছেন এখন প্রধান নির্বাহী। আপনি প্রধান নির্বাহী থাকা অবস্থায় ওই পতিত রেজিমের অংশ যে এখনও এটাকে আমরা বলবো যে আমাদের গণঅভ্যুত্থানের মধ্যে এখনও যে এক ছটাক দাগ রেগে রয়েছে, ওই চুপ্পু, সে যদি এই গণঅভ্যুত্থানের আদেশ দেয়, তাহলে তো এই সরকার বলতে কিছু থাকে না। এবং যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, আমরা বুঝলাম না, আমরা সরকারের যেটা বোঝার কথা আমরা সেটা সরকারকে বলতেছি যে আপনারা গণঅভ্যুত্থানের ম্যান্ডেট আছে আপনারা দেবেন এই আদেশ। সরকারের ভেতরে কিছু উপদেষ্টা আছে, কিছু ফ্রিঞ্জ এলিমেন্টস আছে, তারা প্রধান উপদেষ্টার কান ভারী করছেন, তারা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন যে এটা আমাদের দেওয়া দরকার, এর প্রেসিডেন্ট দেবেন। এটা তো একটা অদ্ভুত ব্যাপার। সরকার একটা গণঅভ্যুত্থানের পরে গঠিত হওয়া সরকার নিজের কর্তৃত্ব বোঝে না, নিজের ম্যান্ডেট বোঝে না।
নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এই সরকার নিজের ভালো বুঝে না, বা এই সরকার নিজের কর্তৃত্বটা বুঝতে পারে না। অদ্ভুত একটা জিনিস। কিন্তু এই গাধা পেয়েছি, এই গাধা দিয়েই ঘোড়ার কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। মানে আমাদেরকে ছুটতে হবে অনেক দূর, কিন্তু আপনার সাথে আছে এমন এক দুর্বল জিনিস যে নিজের ভালো নিজে বুঝে না, কিন্তু আমাদেরকে বারবার বলতে হচ্ছে যে আপনাকেই আসলে এই গণঅভ্যুত্থানের ম্যান্ডেটের জায়গা থেকে আদেশটা দিতে হবে। এবং দ্বিতীয় কথা, গণভোট বাধ্যতামূলক, এটা আমরা সংবাদ সম্মেলন করে বলেছি গতকালকেও। গণভোটের রায় উল্টে যারা দেবে তারা গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি, এবং তাদেরকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে। আপনি যদি এককভাবে কোনো দল যদি 300 আসনেও যেতে, গণভোটের ম্যান্ডেট আপনারা পাল্টে দিতে পারেন না। ফলে যারা এইভাবে চিন্তা করছেন তারা এখনও বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরবর্তী রাজনীতিটা বুঝতে পারছেন না। অতি দ্রুত যদি আপনারা হুঁশে আসেন তাহলে বাংলাদেশের জন্য ভালো। এবং এই যে ব্যর্থতার খতিয়ান আমাদেরকে বলতে হচ্ছে, এই আলোচনা করার উদ্দেশ্যই হচ্ছে যেন আমাদেরকে এই ধরনের আলোচনা আর না করতে হয়। আমরা এই ধরনের আলোচনা করতে চাই না, আমরা বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে চাই, কিন্তু এই আলোচনাগুলো আমাদেরকে করতে হচ্ছে কারণ ইতিহাসের এই নোক্তাগুলো আমাদেরকে দিতে হবে যে আপনারা ইতিহাসের বিভিন্ন কালপর্বে ইতিহাস থেকে বেনিফিশিয়ারি হয়েছেন, কিন্তু বাংলাদেশের মানুষকে কিছু দেন নাই। এদেশের জনগণ বারবার রক্ত দিয়েছে, সামনে নূর হোসেন দিবস আসছে, বারবার রক্ত দিয়েছে। নূর হোসেন রক্ত দেয়, আসাদ রক্ত দেয়, সাঈদ রক্ত দেয়, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় বসে, কিন্তু তারা চোখের উপর মানে মানুষের চোখকে ফাঁকি দিয়ে আবারও আগের জায়গায় নিয়ে